সংকটে থাকা ৫ শরিয়া ভিত্তিক ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে আগামী সপ্তাহেই। শনিবার রাজধানীতে অর্থনৈতিক সম্মেলনে একথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় খেলাপি ঋণ আরও বাড়ার শঙ্কা জানিয়ে গভর্নর বলেন, ব্যাংক খাতের সংকট কাটাতে আরও ১০ বছর সময় লাগবে। দেশের ৫টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হবে। এর লক্ষ্য সংকটে থাকা ৫ ব্যাংকের পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা। এরই মধ্যে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে এবং প্রশাসকও নিয়োগ করা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর জানান, আগামী সপ্তাহেই শুরু হবে নতুন ব্যাংকের কার্যক্রম। ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে 60 ট্রিলিয়ন। গভর্নর জানান, ৫ দুর্বল ব্যাংক নিয়ে একটি সবল ব্যাংক গঠন হবে। এতে সরকার ২০,০০০ কোটি টাকা দিচ্ছে। নতুন ব্যাংকটিতে থাকবে ৩৫,০০০ কোটি টাকার পরিশোধিত মূলধন। ৫টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই ৫টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা ৩৫,০০০ কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে। আহসান এইচ মনসুর আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবেই সংকটে পড়েছে ব্যাংক খাত। ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে। ব্যাংকিং খাতের এনপিএল এর পরিমাণ হবে হয়তো ২৫%। সরকার বলছে ৮%, তার ৩ গুণ হবে। এখন দেখছি এটা অলরেডি ৩৫%। হয়তো আরেকটু বেশিও হতে পারে, তবে খুব বেশি হবে না। হয়তো এখানে আশেপাশে স্টেবিলাইজ করে যাবে। তারপরে আমরা আশা করব এটা কমা শুরু। কিন্তু ৩৫% এটা তো ছোটোখাটো কোনো সমস্যা না। 1/3 or more than 1/3 হচ্ছে নন পারফর্ম। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতির যে চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক। আমার যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে তো আমি টোটালি আমদানি নির্ভরশীল হব। আমি কিভাবে আমার এই এনার্জি সাপোর্টটা পাবো? আমরা বিনিয়োগকারীরা কিন্তু হতাশ। অনুষ্ঠানে জানানো হয়, এবছর রমজানে ঋণপত্র খোলা ও পণ্য আমদানি নিয়ে কোনো শঙ্কা নেই। ইতিমধ্যে গত বছরের চেয়ে ২০ থেকে ৫০% বেশি ঋণপত্র খোলা হয়েছে। আমি সেটা পুনরাবৃত্তি করছি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন ব্যাংক গঠন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। তৌফিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, সংকটে থাকা ৫ ব্যাংক নিয়ে নতুন ব্যাংক গঠন হচ্ছে এবং এরই মধ্যে আমরা জানি যে প্রশাসক নিয়োগ হয়েছে, পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। গভর্নর আজকে জানিয়েছেন আগামী সপ্তাহে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তো যে প্রস্তুতি নেওয়া হয়েছে, এই প্রস্তুতিটা আসলে কতটুকু যথেষ্ট কিনা আপনার কাছে জানতে চাইছি। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আসলে প্রস্তুতি কি, প্রস্তুতি তো আসলে বলতে আমরা যেটা বুঝি ৫টা ব্যাংকে মার্জ করা হচ্ছে, এগুলো আসলে এখানে এখন প্রশাসক বসানো হয়েছে। কিন্তু কিন্তু বিহাইন্ড দ্য সিন আরো যে কিছু ওয়ার্কআউট করতে হয়, কিছু হোমওয়ার্ক করতে হয়, সেগুলো হয়েছে কিনা আমরা জানি না। ওগুলো সম্বন্ধে এক এক দিন তো এক এক কথা শুনছি। কিছুদিন আগে গভর্নর মহোদয় বললেন আগামী ১ বছরের মধ্যে এই ব্যাংকটা প্রফিট দেওয়া শুরু করবে। তার আগে বললেন যে দিস উড বি দ্য লার্জেস্ট গভর্নমেন্ট ওন্ড ইসলামিক ব্যাংক। তো এইরকম কথা তো শোনা যাচ্ছে, কিন্তু আসলে এগুলো জনসমক্ষে আসে না যে প্রস্তুতিটা কেমন। কারণ আসলে আপনার মার্চ করার সময় যে একটা জিনিস আমরা সবসময় কনসিডার করি, সেটাকে আমরা বলি সিনার্জিস্টিক ইম্প্যাক্ট। তো সিনার্জিস্টিক ইম্প্যাক্ট তো আমি এই ৫টা ব্যাংকের মধ্যে দেখি না। সিনার্জিস্টিক ইম্প্যাক্ট বলতে আমরা মেইন করে একেবারে সিম্পল ল্যাঙ্গুয়েজে 1+1=3। এখানে তো ৫টাই হচ্ছে দুর্বল ব্যাংক। তো 0+0+0+0+0 ইট উইল বি 0। এটা থেকে পজিটিভ কিছু আসবে বলে আমার কাছে মনে হয় না। যদিও আমি আশা করি আমি আশা করি যে বাংলাদেশ ব্যাংকের এই প্রয়াসটা আসলে সাকসেসফুল হোক। কারণ আমাদের পুরো ব্যাংকিং ব্যবস্থাই তো এখন দুর্দশাগ্রস্ত। এখান থেকে আমরা উঠে আসি। আর এইবার প্রচেষ্টা যদি ফেল করে, তাহলে ডেফিনেটলি আমরা আরো পিছিয়ে যাব। তবে আমি যে সমস্ত জায়গায় এগুলোকে একটু বেশি রিস্কি মনে করছি, যে এখন তো মানে ৫টাই দুর্বল ব্যাংক আপনার। তো তার মধ্যে সরকার দিচ্ছে আপনার ক্যাপিটাল। তার মানে এটা ইন্ডিকেট করে যে সরকারি টাকা আপনি প্রাইভেট ব্যাংক আপনি বেল আউট করছেন। সরকারি টাকা না, এদের মতো দুর্বল তো আরো অনেক ব্যাংকই ছিল। আপনার এই এনবিএল ছিল,
তারপরে আপনার পদ্মা ব্যাংক ছিল, আইসিবি ইসলামিক ব্যাংক ছিল, তাই না? ওদেরকে কেউ কিছু বলতেছে না, ওদের অবস্থা তো এদের থেকে ভালো না, এগুলোও খারাপ, তাই না? কিন্তু হঠাৎ করে শুধুমাত্র এই পাঁচটা, এটাও এটাও কোন বিবেচনায় করা হলো এটাও তো আসলে আমরা ঠিক মতো বুঝি না। তার মধ্যে আবার এক্সিম ব্যাংকটা তো ওই বাকি চারটা থেকে একটু আলাদা। তো এইসব কিছু মিলে যেটা মনে হচ্ছে যে আবার আপনাদের এই রিপোর্টে আপনারা আবার বলছিলেন যে এনপিএল প্রবলেম সলভ করতে এখন নাকি সরকারের লাগবে 10 বছর। এই কথাটা আগে কখনো শুনি নাই, তাই না? তো এরকম এক এক দিন এক এক কথাবার্তা নিয়ে আসছে, মনে হচ্ছে যেন পুরো ব্যাপারটা আসলে প্ল্যান না, স্ট্রাকচার না, আগে থেকে যে হোমওয়ার্ক করে তৌফিক আহমেদ, তার আমরা জানছি যে নতুন ব্যাংকটিতে 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন ধরা হয়েছে। তো একটি নতুন সবল ব্যাংক গঠনের জন্য এটা আসলে কতটা যথেষ্ট বলে আপনি মনে করেন? 35,000 কোটি টাকা তো কিছু ইন্ডিকেট করে না। আসলে এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট প্লাস 2.5% অফ ক্যাপিটাল কনজারভেশন বাফার। এবং এইটা আমাদের এই পাঁচটা ব্যাংকের আপনার অ্যাসেট কি হবে, তার মধ্যে রিস্ক ওয়েটেড অ্যাসেট কতটুকু হবে, সেগুলো হিসাব করলে এটা আমরা বলতে পারবো যে এটা সাফিসিয়েন্ট কিনা, তাই না? কিন্তু এটা টাকাটা দিবে কে? টাকাটা দিবে তো গভর্নমেন্ট। তার মানে কি গভর্নমেন্টের টাকা দিয়ে আপনি প্রাইভেট ব্যাংকগুলোকে বেল আউট করতেছেন? এটা তো ইন্ডিকেট করে। তার মানে কি প্রাইভেট সেক্টরে যাদের জন্য এই ব্যাংকগুলো আসলে আপনার দুর্দশাগ্রস্ত হলো, যাদের জন্য ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে, তাদের কিন্তু কিছু হচ্ছে না। তারা কিন্তু মোটামুটি ভাবে খুব খুশি আরো যে যাক আমার ব্যাংকগুলো বেল আউট হয়ে যাচ্ছে, পরে তো আমি এগুলোর ওনার হবো। তো সুতরাং যাদের জন্য এই প্রবলেমটা হচ্ছে তাদের কোনো শাস্তির ব্যবস্থা নাই, মাঝখান থেকে সরকার এসে টাকা ঢেলে এগুলোকে বেল আউট করতেছে। সরকারের তো অনেকগুলো ব্যাংক আছে, সেগুলো তো প্রত্যেকটা দুর্দশাগ্রস্ত, সেগুলো সরকার কেন বেল আউট করে না, তাই না? এই পাঁচটা তৌফিক ব্যাংকের আহমেদ, উপরে আপনার কাছে জানতে চাইবো, গত 1.5 বছরে ব্যাংক খাত সংস্কারের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগগুলো আসলে কতটা কার্যকর হয়েছে বলে আপনি মনে করেন? উদ্যোগ তো প্রথম থেকে অনেকগুলো নেওয়া হচ্ছে। আমাদের নতুন গভর্নর মহোদয় তো জয়েন করে প্রথম দিনই আমার বলেছে, আমার স্পষ্ট মনে আছে, পেপারও আসছিল জিনিসগুলো, আমি কোনো খেলাপি বড়োয়ারকে আমি ঘুমাতে দিব না। এবং আমরা খুব মানে আমরা খুব এই যে মানে আশান্বিত হয়েছিলাম ওনার কথাবার্তা যে হি উইল বি টেকিং ভেরি সিরিয়াস মেজার্স অ্যাগেন দা ডিফল্টার্স। তারপর দেখলাম আস্তে আস্তে কেমন জানি উনিও শিথিল হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, তো আসলে প্রথমে এসেই তো ওনারা অনেকগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করলো। এটা এক ধরনের মেজার্স। তার মধ্যে কিছু কিছু আইন আবার মানে আপনার রিরাইট করা হচ্ছে বা এগুলো নতুন করে লেখা যায়। তার মধ্যে আমরা শুনছি যে বাংলাদেশ ব্যাংক অর্ডারটাও নাকি চেঞ্জ হবে, আবার ব্যাংক রেজুলেশন অ্যাক্ট একটা করা হয়েছে 2025, তাই না? এরকম বেশ কিছু আইন টাইনও আপনার পরিবর্তন হচ্ছে। তারপরে আবার এইগুলো এগুলো চলছিল, আবার ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু এই অনেকগুলো প্রায় সবগুলো দুর্দশাগ্রস্ত ব্যাংকে কিন্তু আবার লিকুইডিটি সাপোর্টও দিয়ে গেছিল, তাই না? তো এভাবে কিন্তু আমরা প্রথম বছরটা বা 12-14 মাস পেরিয়ে আসছি। তারপর যখন দেখা গেল যে না, এগুলো কোনো রেজাল্ট দিচ্ছে না, এখন আবার আরেকটা নতুন মেজাজ চলে আসলো যে এর মধ্যে থেকে এই পাঁচটা ব্যাংকে বেছে নেওয়া হলো, সেগুলো একসাথে মার্চ করে দেওয়া হচ্ছে। এটা আরেক ধরনের মানে অনেক বড় মেজার্স গুলোর মধ্যে এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ মেজার্স। তার মানে কি আগের প্রচেষ্টাগুলো বাংলাদেশ ব্যাংকের এটা কোনো আউটপুট দেয় নাই, রেজাল্ট দেয়নি। আমি তো মনে করি এই যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে এই 12-14 মাস যাবত যে প্রত্যেকটা ব্যাংকে যে লিকুইডিটি সাপোর্ট দিল, তারা যে একটা ব্যাংক টার্ন অ্যারাউন্ড করতে পারলো না, সে ব্যাপারে একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। এই নতুন বোর্ডগুলোকে আবার আপনার রেসপন্সিবল করা উচিত। কেন টার্ন অ্যারাউন্ড করতে পারলেন না? বাকি টাকাগুলো কোথায় গেল? এই টাকাগুলো কাকে দিলেন আপনারা? তো সুতরাং এগুলো ইনভেস্টিগেশন হওয়া উচিত। এখন আবার অর্থাৎ নতুন একটা ব্যাংক মেজার্স খাতে নেওয়া। সংস্কারের জন্য আরো বেশ কিছু কাজ করতে হবে, আপনার পরামর্শ থাকছে। তৌফিক আহমেদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।